আলো কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে রোদের বুকে লুটিয়ে পড়ল। এত ধকল ওর শরীরেও আর কুলাচ্ছে না। রোদ আলোকে বুক থেকে সরিয়ে ওর গালে আস্তে করে টোকা দিয়ে ডাকতে লাগল, কিন্তু সারা শব্দ নেই। অতিরিক্ত কান্নার ফলে ওর ফর্সা মুখটা লালবর্ণ ধারণ করেছে, মায়াবী চোখ দুটো বেশ ফুলে গেছে। আলোর চোখ বন্ধ দেখে মেঘ শুকনো ঢোক গিলে এক পা পিছিয়ে গেল। ওর আম্মুও এভাবে চোখ বন্ধ করে আর ফিরে আসেনি। ওকে একা ফেলে মাটির নিচে গিয়ে শুয়ে পড়েছে। তাহলে বৌমনিও আর ফিরবে না। মেঘ এসব ভেবে ভেজা চোখে পরপর কয়েকবার পলক ফেলে ঢোক গিলে বলল, দা ভাই, বৌমনি কি আমাদের সঙ্গে আর কথা বলবে না? মেলা রাগ করেছে? অনেক কষ্ট পেয়ে বৌমনি আম্মুর কাছে চলে গেল? মেঘের একথা শুনে রোদ কিছু বলার শব্দ খুঁজে পেল না। অবুঝ বাচ্চাটা কত কি ভেবে বসে আছে। যদিও সে নিজের চোখে ওর আম্মুর চলে যাওয়া দেখেছে, তাই হয়তো। রোদ মৃদু হেসে মেঘকে কাছে ডেকে সুন্দর করে বোঝাল, বেশি কান্নার ফলে আলো জ্ঞান হারিয়েছে। একটুপরে আবার ঠিক হয়ে যাবে। রোদের কথা শুনে মেঘ শান্ত হয়ে বসে আলোর মুখের দিকে তাকাল। বৌমনি সুস্থ হলে সে অনেক ভালোবাসবে, কখনো আর কষ্ট দিবে না, ভুলেও না। ওর আম্মু ওকে ফাঁকি দিয়েছে। বৌমনিকে সে ফাঁকি দিতে দিবে না, কিছুতেই না। তারপর রোদ মেঘ বসিয়ে রেখে পানি এনে আলোর জ্ঞান ফিরাল। কালকে রাত থেকে কান্নার ফলে ওর দুচোখের পাতা ফুলে ব্যথায় টনটন করছে। পরনের হলুদ রঙের থামি কাদা পানিতে ভিজে শরীরেই শুকিয়ে গেছে। এখন বৃষ্টি থেমে একচিলতে রোদের দেখা মিলেছে। অদ্ভুত সুন্দর কাঁচা মিষ্টি রোদ। সেই রোদে না আছে তেজ আর না রুক্ষতা। প্রকৃতি যেন রাগ সামলে কেবল ক্ষান্ত হয়েছে। এখনও লাশ উদ্ধারের কাজ চলছে, ইতিমধ্যে অনেকের দাফন কার্যও সম্পূর্ণ করা হয়েছে। গতকাল রাত থেকে অতিরিক্ত কান্না আর অনাহারে থাকার ফলে ওর শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। রোদ ব্যাপারটা বুঝে আলোকে একটু পানি খাইয়ে উঠে দাঁড় করাল, এবং তখনই পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেল। পায়ের দিক থেকে প্যান্ট কিছুটা উপরে জোড়ানোর কারণে ঠান্ডা কিছু সে খুব সহজে অনুভব করতে পেরেছে। তাই সে আলোকে ধরেই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। আলোর কাদা লেপটানো ভেজা চুল ওর পায়ে ঠেকেছে, আর রোদ আলোকে খোপা করা অবস্থায় বেশি দেখছে। তাই ওর চুল এবং খোপা দেখে লম্বা কতটুকু অনুমান করা যায়নি। আর রোদ চেষ্টাও করেনি, কারণ একটা মেয়েকে খুঁটিয়ে দেখা মানে মনে নিষিদ্ধ অনুভূতিকে প্রশ্রয় দেওয়া। তাছাড়া নারী লম্বা কেশি তো বেশ, এটা নিয়ে এত মত্ত হওয়ার কিছু নেই। আর হলেই সর্বনাশ। আলোর ভেজা খোলা চুল ওর হাঁটুর অনেকটা নিচে পড়ছে। ঘনত্বটা ভেজা চুলের জন্য তেমন বোঝা যাচ্ছে না। রোদ আপাতত সেদিকে গুরুত্ব না দিয়ে আলোকে একটা গাছে নিচে বসিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলতে গেল। মেঘ চুপটি করে আলোর পাশে বসে আলোর হাতটা ওর হাতের মুঠোয় নিল। আলোর ওর ছোট ছোট হাতে আদর দিয়ে মাথা ঠেকিয়ে আবার কাঁদতে লাগল। এই হাত দুটো যেন ভরসার হাত, ওর পাশে থাকার নিদারুণ এক আহ্বান। এখন সকাল পেরিয়ে দুপুর। লাশ দাফন করতে হবে। রোদ বেশ কয়েকজনের সাহায্যে 3টে লাশের গোসল সম্পূর্ণ করল। আলো ওদের 3জনকে কাফনে মোড়ানো দেখে আবার কাঁদতে লাগল। এদিকে লাশ নিয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। রোদ 2জন মাঝবয়সী মহিলাকে ডেকে বিনয়ভাবে আলোর খেয়াল রাখতে বলে মেঘকে নিয়ে সামনে এগিয়ে গেল। আলো চিৎকার করে নিষেধ করছে উনাদের নিয়ে না যেতে। সে একা হয়ে যাবে। নিষ্ঠুর এই পৃথিবীর একরাশ নিঃসঙ্গতা ওকে গিলে খাবে। আলোকে ধরে রাখা যাচ্ছে না। সে ব্যাকুল হয়ে হাত বাড়িয়ে চিৎকার করে কাঁদছে। কার জন্যই বা কাঁদবে? দর্দের দাদিমা, বড় ভাইয়ের মতো মকবুল, নাকি মায়ের মতো বান্ধবীর মায়ের জন্য? 3জনেই তো ওর খুব কাছের।
তিনজনের শোকে জর্জরিত হয়ে ওর দমটা যেন আটকে আসছে। মস্তিষ্কটা একটু বিশ্রাম পেতে ধীরে ধীরে শিথিল হয়ে আসছে। চোখ দুটোও অবাধ্য হয়ে বুজে আসছে। এক পর্যায়ে আলোর শরীরটা সম্পূর্ণ হাল ছেড়ে পুনরায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এই নির্মম পরিস্থিতিতে সে বুঝতে অক্ষম, মানব দেহে প্রাণ না থাকলে শরীরের কোনো মূল্য থাকে না। প্রাণহীন সুন্দর শরীরটা তখন জমা পড়ে বাতিলের খাতায়। অবশেষে ঠাঁই মিলে 3 হাত মাটির নিচে অন্ধকার এক ঘরে। সেই ঘরেই শরীরের পচন ধরে পোকাদের খাদ্য হয়ে ধীরে ধীরে মিশে যায় মাটির সঙ্গে। আর এই কঠিন সত্য থেকে না কেউ বাঁচতে পারে, আর না কাউকে বাঁচাতে পারে। অথচ জীবিত থাকতে এই শরীর নিয়েই কত বড়াই, কত অহংকার। বেশ খানিকক্ষণ সময় লাগল তিনজনের দাফন কার্য সম্পূর্ণ করতে। পরিস্থিতি মোতাবেক কখন কাকে প্রয়োজন হয় কেউ বলতে পারে না। উদাহরণস্বরূপ, দাদিমা একদিন বিপদের দিন রোদকে আশ্রয় দিয়েছিলেন। আর আজ ওনার কবরে প্রথম মাটি পড়ল রোদের হাত থেকে। কে জানত এমন হবে? তবুও তো হল। রোদ মেঘ ওইদিকের সব কাজ সেরে ফিরে এলো আলোর কাছে, আর এসে দেখে আলো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। ওর আশেপাশে কেউ নেই। যাদের রেখে গিয়েছিল তাদের চিহ্নটুকুও নেই। রোদ মহিলা দুটোকে বিশ্রী একটা গালি দিতে গিয়েও নিজেকে সামলে নিল। পৃথিবীতে এতটা নিম্ন অমানবিক মানুষও তাহলে আছে, ছি। মেঘ দৌড়ে গিয়ে আলোর গালে হাত দিয়ে আদুরে সুরে ডাকছে, বৌমনি, ও বৌমনি, আমরা ফিরে এসেছি, বৌমনি। রোদ আলোর দিকে এক পা বাড়াতেই কয়েকজন লোক ওর পথ আটকে দাঁড়াল। সকাল থেকেই উনারা রোদকে লক্ষ্য করছিলেন। এই ছেলেকে, এর আগে তাকে কখনো দেখেনি, তাহলে? আর আলোর সাথে ওর কি সম্পর্ক? মূলত এসব জানতেই এই পরিস্থিতিতে ছুটে এসেছেন। উনাদের এভাবে পথ আটকানো দেখে রোদ ভ্রু কুঁচকে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। নিশ্চয়ই ঝামেলা সৃষ্টি করবে। তাই রোদ আলোর দিকে একবার তাকিয়ে মাথা ঠান্ডা রেখে মুচকি হেসে বলল, কিছু বলবেন? আপনি কেদা? আলো আপনের কে হয়? তেমন কেউ না। আর কিছু? কথাটা শুনে উনারা একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করলেন। রোদের কথাটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। কেউ না হলে ওর জন্য এত কিছু করছে কেন? নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তখন গ্রামের প্রধান বিচারক ওখানে উপস্থিত হলেন এবং সুদর্শন একটা যুবককে দেখে পুরো ঘটনা বিস্তারিত জানলেন। তারপর সব শুনে অভিজ্ঞ দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপনি এখনই চইলা যান। এখানে আল কোনোদিন আছবেন না। তাছাড়া আমাদের গেলামে বাইলেল মানুষ থাকতে পারে না। আল আলোল তো কঠিন শাস্তি পাওনা আছে। ওলে আল ছাহায় করলে আপনিও শাস্তি পাবেন। এ কথা শুনে রোদের কপালে সূক্ষ্মভাবে একটা চিন্তার ছাপ পড়ল। তবে সে কৌতূহল থামাতে না পেরে কথার ছলে জিজ্ঞাসা করল, শাস্তি কেন? ওর অপরাধ কি? ওই কাইল লাইতে মকবুলালে নাকি ছাইলা দিছে, এজন্যই কঠিন শাস্তি ছে পাবেই। কথাটা বলে উনি রেগে হনহন করে স্থান ত্যাগ করলে। এখন পুরো গ্রাম ঘুরে দেখে তারপর নাকি আলোর শাস্তির ব্যবস্থা করবেন। রোদ ভ্রু কুঁচকে উনার যাওয়ার দিকে একবার তাকিয়ে পুনরায় এক পা বাড়াবে তখন একজন মহিলা ওর পিছু ডাকলেন। রোদ উনাকে দেখে চট জলদি বলল, আন্টি, ওই মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে আছে, আমি একটু পরে আপনার সঙ্গে কথা বলি? না আব্বা যান, তুমি শুধু আমাল একখান কথা শুইনা যাও। জি বলুন। মাতবয়ের ব্যাডার লগে বিচারক আলোল নাকি বিয়া দিয়া দিব। ওই ব্যাডা পাক্কা একখান জানোয়ার। শরীরে মানুষের রক্ত নাই। বেডির মানুষের শরীরেল পুকাশে। তাছাড়া এই গেরামেও মেলা খারাপ খারাপ ছব নিয়মকানুন আছে বাপ,
ছেচব তোমালে এখন কওয়া যাইবে না। তুমি আলোলে নিয়া যাও বাজান, না হলে এই ফুলেল মুতন বেডির কপালে মেলা কষ্ট আছে। নিয়া যাও বাপ, তাড়াতাড়ি নিয়া যাও। কথাটা বলে উনি আশেপাশে চোখ বুলিয়ে অন্য রাস্তায় চলে গেলেন। রোদ দ্রুত পায়ে হেঁটে অনেক খুঁজে পানি এনে আলোর জ্ঞান ফেরাল। এই জায়গা এখন বেশ ফাঁকা। রোদ আলোকে ধরে উঠিয়ে বসাল। তারপর ওর দুই গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, তাকাও, আর আমার কথাগুলো মন দিয়ে শোনো। তোমার আবেগকে সাইডে রেখে এখন মস্তিষ্ক খাটিয়ে কথাগুলো ভাবো। তুমি এখন একা, আর তোমাকে নিয়ে এখানকার অনেকে নোংরা পরিকল্পনা করছে। আমরা চলে গেলেই তারা তোমার উপরে হামলে পড়বে। তাছাড়া সবাই জেনে গেছে তুমি মকবুলের বাঁধন খুলেছ। ওরা এখন তোমাকে কঠিন শাস্তি দিতে চাচ্ছে। আলো একথা শুনে জোরপূর্বক হেসে বলল, ভালোই তো হবে, মরে যাব। রোদ নিজেকে যথেষ্ট শান্ত রেখে আলোর চোখে চোখ রেখে বলল, ভিতুর মতো কথা বলো না। দাদিমা মারা গেছেন, আর উনার মাগফেরাত কামনা করার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। এত বছর উনি তোমাকে প্রতিপালন করেছেন, এখন এটা করা তোমার মুখ্য দায়িত্ব। আলো এখন ব্যথিত হয়ে হাল ছেড়ে বিপদ ডেকে এনো না। তাহলে কি করব? আমাদের সঙ্গে চলো। কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিব না। রোদের একথা শুনে আলো ফ্যাল ফ্যাল ওর দিকে তাকিয়ে থাকল। ওকে কিছু বলার সুযোগটুকু না দিয়ে রোদ মেঘকে বলল, আলোকে নিয়ে দ্রুত সামনে এগোতে। রোদের কথা শুনে মেঘ চট করে উঠে আলোকে টেনে নিয়ে যেতে লাগল। রোদও উঠে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ওই মহিলার দিকে একবার তাকাল। উনি একটু দূরেই দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছেন। রোদকে তাকাতে দেখে উনি হাতের ইশারায় দ্রুত সরে যেতে বললেন। তাই রোদ আর দাঁড়াল না মেঘদের নিয়ে রিসোর্টের পথে হাঁটা ধরল। এখানে এক সেকেন্ড থাকা মানে নিজেদের বিপদে ডেকে আনা। এই গ্রামে অহরহ বিশ্রী নিয়মকানুন প্রচলিত আছে। সুন্দরী অল্প বয়সী কোনো মেয়ের স্বামী মারা গেলে জোরপূর্বক হলেও মাতবর তাকে বিয়ে করেন এবং তার সন্তান জন্ম দেওয়ার সময়টুকু উনার কাছেই রাখেন। তারপর সেই সন্তান মেয়ে হলে তাকে বিশ্রীভাবে অপয়া খেতাব দেন এবং ছেলে হলে উনার মর্জি মোতাবেক উনার কাছেই রেখে দেন, অথবা সেই মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। এছাড়াও এই গ্রামে সুন্দরী কোনো যুবতী থাকলে উনার ছেলে সিংহের মতো থাবা বসাতে দেরি করে না। সে ইজ্জত নিয়ে খোলায় বেশ পটু। রাতের আধারে এমনও হয় বাবা মাকে হুমকি দিয়ে সে যুবতীকে তুলে নিয়ে যায় এবং ভোরের আজানের পর পর সেই মেয়েকে বাড়িতে পৌঁছে দেয়। আর এখানে অসহায় বাবা মায়ের কিছু করার থাকে না, শুধু নীরবে চোখের অশ্রু ফেলা ছাড়া। তবে আলো নজরকাড়া সুন্দরী হলেও কেউ কখনো ওর দিকে তাকানোর সাহস করেনি, কারণ কারো শক্তপোক্ত ছায়া অদৃশ্যভাবে সর্বদা ওকে মায়াজালের মতো ঘিরে রেখেছে। চুম্বকের মতো ওর সব বিপদ শুষে নিয়েছে। প্রায় 1 ঘন্টা পর মাতবর তার লোককে বললেন আলোকে ডেকে আনতে। এখন বিচার কার্য শুরু করা হবে। ওই শহুরে ছেলেটাকে উনার বেশ সন্দেহ হচ্ছে। তাছাড়া ছেলেটা কথাতে বেশ চটপটে, আর শহুরের মানুষগুলো মোটেও সুবিধার না। এরা যখন তখন একটা ভয়ানক কাণ্ড ঘটিতে ফেলতে পারে। আর ওই ছেলে যতই বলুন আলোর ওর কেউ না, তবুও কেন জানি একটা কিন্তু থেকেই যাচ্ছে। চাইলেও সঠিক হিসাবটা মিলছে না। তাছাড়া যতই খারাপ পরিস্থিতি আসুক আলোকে হাতছাড়া করা যাবে না। সে হচ্ছে সোনার ডিম পাড়া হাঁসের মতো অতি মূল্যবান কেউ, আর ওকে হাতের মুঠোয় পাওয়ার এটাই মোক্ষম সুযোগ। তাছাড়া উনি উনার আদরের একমাত্র ছেলে মতিকে কথা দিয়েছেন, আলোকে উনি নিজে মতির হাতে তুলে দিবেন। তখন না হয় মতি ওই ফুলটাকে দুমড়ে মুচড়ে নষ্ট করে ছিটকে ফেলে দিবে।
আর নষ্ট ফুল কোনো কাজে লাগে না, তাই সেটাকে যত্ন করার মানেও হয় না। মতি আবার ফুল নষ্ট করতে বেশ পটু। ওর এক প্রকার নেশায় পরিণত হয়েছে রোজ নতুন নতুন ফুল নিয়ে খেলা করার। ছেলে এই কাজে মাতবরের বেশ গর্ব হয়, কারণ পুরুষের কাজই তো পুরুষত্ব ফলানো, সেটা হোক ন্যায় বা অন্যায়। তাছাড়া এই গ্রামে ন্যায় আর অন্যায় বলে কিছু নেই, সব আইন উনার নিজের হাতে। মাতবরের পরিকল্পনা এখন অবধি ঠিক আছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। মাতবর চেয়ারে হেলান দিয়ে বসে মুখে একটা বিশ্রী হাসি ফুটিয়ে অনেক কথায় ভাবছেন। এসব ভেবে কেন জানি উনার পৈশাচিক এক আনন্দ হচ্ছে, তবে ব্যাপারটা প্রকাশ করছেন না। অবশেষে উনার এতদিনের অপেক্ষার প্রহর আজ সমাপ্ত হতে যাচ্ছে। উনি ঠোঁট কামড়ে হেসে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালেন। অদূরে উনার ৯ নাম্বার পুত্র রবি মাটিতে বসে খেলা করছে। ওর বয়স এখন ৫.৫ বছর। দেখতে পাহাড়িদের মতোই। মা নেই, কিছুদিন আগে ওর মাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। সে এখন অন্যের ঘরের ঘরণী। আর রবিকে মাতবরের বিশ্বস্ত কাজের লোক রহমান দেখাশোনা করেন। আর এখন অবধি মাতবরের মোট বউয়ের সংখ্যা ১২ জন। তবে বর্তমানে উনার বাড়িতে অবস্থান করছেন ৩ জন স্ত্রী। বাচ্চা প্রসবের সময় মারা গেছেন ২ জন, একজনকে উনি সজ্ঞানে নিজে হাতে খুন করেছেন। আর বাকি ৬ জনকে বিয়ে দিয়ে দিয়েছেন। এইসব কাজে কখনো উনার বিন্দু পরিমাণ খারাপ লাগেনি, বরং বেশ আনন্দ পান উনি, পৈশাচিক এক আনন্দ। আর সেই আনন্দের প্রকাশ ঘটায় নেশা এবং নারীর শরীরে উন্মাদ হয়ে। উনি আগাগোড়ায় প্রচণ্ড কঠোর হৃদয়ের মানুষ, যার হৃদয় না আছে ন্যূনতম বিবেক আর না মায়া। কঠোরতা যেন উনার রক্তে মিশে আছে। এজন্যই নিজের স্ত্রীদের চোখের পানিতে উনার কঠোর হৃদয় গলে না। তবে এখানে আরেকটা সত্য লুকায়িত আছে। উনি উনার সব ছেলেদের উনার নিজের বাড়িতেই রাখেন, তবে মেয়েগুলোর খোঁজ কেউ বলতে পারে না। হঠাৎ করে মেয়ে বাচ্চা নিখোঁজ হওয়াতে বাচ্চার মায়েরা যখন কান্নাকাটি করেন, তখন উনি হাসি হাসি মুখে বলেন বাচ্চাকে উনি নিজে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে এসেছেন। মেয়ে বাচ্চা আপদ, তারা নাকি কোনো কাজের না, তাই আপদ দূর করেছেন। উনার একথা বাচ্চার মায়েরা প্রথমে কেউ বিশ্বাস করতেন না। হঠাৎ একদিন আরেকটা মেয়ে বাচ্চা হারানোতে মায়ের খুব কান্নাকাটি দেখে উনি বিরক্ত হয়ে একটা পাহাড়ের নাম বলেছিলেন। সেই পাহাড়ের নিচে অনেক খুঁজে সত্যিই ২ দিনের বাচ্চার মৃত শরীর পাওয়া গেছে, এবং পাহাড় থেকে সরাসরি পাথরের উপরে পড়াতে মাথার খুলি ফেটে ঘেলু বের হয়ে গিয়েছিল। নিষ্পাপ বাচ্চাটার শরীরে কারো নখের আঘাতে ক্ষতবিক্ষত ছিল। মাতবর রেগে নিজে বাচ্চাটার শরীরে অসংখ্য নখের আঁচড় বসিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছিলেন। এই ঘটনার পর থেকে সবাই উনার কথা বিশ্বাস করেছিলেন, আর জেনেও ছিলেন উনি প্রচণ্ড পাষাণ। যে নিজের বাচ্চাকে এভাবে মারতে পারে, সে অন্যের অবস্থা কি করবে আল্লাহ জানে। মূলত উনার এই পাষণ্ড রূপের জন্য গ্রামের কেউ মুখ খুলতে পারে না, ভয় নতজানু হয়ে থাকে। আর উনি সবার এই ভয়টাকেই স্বার্থসিদ্ধির জন্য কাজে লাগায়। নিজের মর্জি মতো নিয়মকানুন সৃষ্টি করে গ্রাম পরিচালনা করেন। উনার ছেলে মতিও যেন উনারই আরেকটা কপি। মনে মায়া দয়া কিচ্ছু নেই, সেও মেয়েদের সহ্য করতে পারে না। এজন্য রাগ মেটাতে মেয়েদের ওর শরীর খুবলে খেতে পছন্দ করে। ওর কবল থেকে বাঁচতে যখন কোনো মেয়ে চিৎকার করে, সে তখন মেয়েটার উপর আরও নৃশংসভাবে অত্যাচার চালায়। ওর জন্য এভাবে কত মেয়ের প্রাণ গেছে তার হিসাব নেই। পরে ব্যাপারটা চেপে যেতে মাতবর মেয়েটির বাবা মাকে ভয় দেখিয়ে গ্রামে সালিশ বসিয়ে বলেন ওই মেয়ে শহুরে এক ছেলের সঙ্গে পালিয়েছে।
আর উনার পরিচিত একজন দেখে কথাটা উনাকে জানিয়েছেন, অথবা বলেন সেই মেয়েকে উনি শহরে পাঠিয়েছে কাজের জন্য, ওখানে সে ভালো থাকবে। এখানে এভাবেই মিথ্যার উপরে মিথ্যা ভর করে দিনগুলো কাটছে। সবাই সবকিছু জেনে বুঝে প্রাণের ভয়ে চুপ থাকে। তবে এখানে সেই জাহেলিয়াত যুগের মতো কেউ চায় না মেয়ে বাচ্চা হোক, কারণ এই গ্রামে মেয়ে বাচ্চা মানে অভিশাপ। সুন্দর হলে তো কথাই নেই, তারও অনিশ্চিত জীবনের গল্প হয়, আর 5 জনের মতোই কলুষিত। 1 ঘন্টার জায়গায় প্রায় 2.5 ঘন্টা হতে চলল, কিন্তু ওই লোকগুলো আলোকে নিয়ে এখনো ফিরেনি। মাতবর রেগে লোকগুলোকে গালমন্দ করে আরও একদল লোক পাঠালেন এবং বললেন ওই মেয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে উনার সামনে উপস্থিত করতে। উনাকে বসিয়ে রাখার অপরাধে আগে খুব কঠিন একটা শাস্তি দিবেন, তারপর ওর বাকি অপরাধের বিচার করবেন। একটু পরে 2 দল লোক ফিরে এসে ভয়ার্ত গলায় জানালেন আলো এবং ওই ছেলে কাউকেই তারা খুঁজে পায়নি, তারা নাকি পালিয়েছে। মাতবর হুঙ্কার দিয়ে চেয়ার থেকে উঠে চিৎকার করে মতিকে ডাকলেন। মতি সেখানে উপস্থিত হতেই মাতবর ক্রোধে ফেটে পড়ে বললেন, সহুলেল, শহরের ওই চুতি পুলাডাই এই কাম কলছে, তুই গিয়া আছেপাছেল ছব লিছোর তো কুজ, আল ওদেল পেলে তালাতালি আমাল চোখেল সামনে আনো। মতি ওর বাবার রাগান্বিত মুখ দেখে কয়েকবার শুকনো ঢোক গিলে আচ্ছা আব্বা বলে লোকজন নিয়ে স্থান ত্যাগ করল। মাতবর আরও লোক লাগিয়ে পুরো গ্রামটা আবার তন্নতন্ন করে খোঁজার আদেশ দিলেন। কোনোভাবেই ওদের পালাতে দেওয়া যাবে না। আর আলোর নিখোঁজের কথাটা চারদিকে কয়েক সেকেন্ডের মধ্যে ছড়িয়ে গেল। কেউ কেউ মনে মনে খুশি হলেও সেটা প্রকাশ করলেন না। আলো না হয় পালিয়ে বেঁচেছে, উনাদের তো এখানে থাকতে হবে, আর এখানে থাকতে হলে না চাইলেও মাতবয়ের কথাতেই সম্মতি দিতে হবে, না হলে মৃত্যু। তবে গ্রামের অন্যরা আলোকে নিয়ে কুৎসিত কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না। মুখে যা আসছে উনারা তাই বলছেন। আজ সকালে রোদকে যারা দেখেছে মাতবারের কাছে ভালো সাজতেন, তারা ওদের নিয়ে বানোয়াট কথা বানিয়ে পুরো গ্রামে রটিয়ে দিলেন। কথাগুলো এমনভাবে সাজিয়েছেন যেন এটাই সত্যি। কেউ কেউ তো মুখ ঝামটা দিয়ে মৃত দাদিমাকেও ছেড়ে কথা বললেন না, যেন সব দোষ দাদিমার। এদিকে মতি 10 করে একটা দল তৈরি করে রিসোর্টে খুঁজতে লাগাল। 3টে দল একসঙ্গে রিসোর্টে গুলোতে খুঁজতে শুরু করেছে। আজ যদি ভাগ্যক্রমেও ওরা ধরা পড়ে, তাহলে ওদের কপালে কি আছে ওরা ঠিক কল্পনাও করতে পারছে না। মতি ওর দলবল নিয়ে রিসোর্টের ম্যানেজারদের সাথে হাঙ্গামা করে সব রুম তল্লাশি করছে। জোর করে বাধা দিলেই ভাঙচুর শুরু করছে, বিশ্রীভাবে গালাগাল করছে। রোদরা ছিল রিমঝিম রিসোর্টে। মতি খুঁজতে খুঁজতে সেই রিসোর্টের দিকেই ধীরে ধীরে এগোচ্ছে। রোদরা রিসোর্টে পৌঁছে ম্যানেজারকে বলে আরেকটা রুম বুক করেছে। ওরা সেই রুমেই এখন অবস্থান করছে। মেঘ তো আলোর কাছে থেকে সরছে না। আলোর তো এখনো কাঁদতে কাঁদতে বেগতিক অবস্থা। তাছাড়া ওর পুরো শরীরে কাদামাটির সাথে চুলেরও বেহাল দশা। রোদ মেঘ আর আলোকে রুমে থাকতে বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল। মেঘ তোতাপাখির মতো আলোকে অনবরত কত কি বলছে, বারবার হাসানোর চেষ্টা করছে, তবুও কিছুতেই কিছু হচ্ছে না। আলো শুধু নাক টেনে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। রোদ আলোর জন্য কয়েকটা ড্রেস এনে রুমে ঢুকতে যাবে, তখন মেঘের কথা শুনে রোদ ওখানেই থমকে দাঁড়িয়ে গেল। মেঘ আলোর কোলের উপর বসে আলোর চোখ মুছে দিয়ে ফুপিয়ে কেঁদে বলতে লাগল, জানো বৌমনি, তোমার মতো আমরাও একা। আমাদেরও বাবা মা নেই। আমি আর দাভাই অনেক বড় বাসায় একা থাকি। আমাদের অনেক কিছু আছে, কিন্তু আদর করার কেউ নেই। তবে দাভাই আমাকে খুব ভালোবাসে, আর আমিও বাসি। আর এখন দাভাই ছাড়া আমি তোমাকেও খুব ভালোবাসি।
কেন জানো? কারণ তোমার কাছে আসলে আমি আম্মু। আম্মু গন্ধ পায়, আর এই গন্ধটা আমার মেলা মেলা পছন্দ। বৌনি আমার আম্মুর মতো আমাকে ভালোবাসবা? এইটুকুন। মেঘের এই কথা শুনে আলোর ততক্ষণে কান্না বন্ধ হয়ে গেছে। সে নিষ্পলকভাবে চেয়ে আছে মেঘের নিষ্পাপ মুখের দিকে। মেঘের আবদার শুনে আলোর চোখ দিয়ে কেন জানি ঝরোঝরো করে অশ্রু ঝরে গেল। আলোকে কাঁদতে দেখে মেঘ উত্তেজিত হয়ে মুখ কাচুমাচু করে বলল, না না, আমাকে ভালোবাসতে হবে না। তবুও তুমি কান্না করো না বৌমনি। আমার না খুব কষ্ট হচ্ছে তোমার কান্না দেখে। প্লিজ বৌমনি আর কেঁদো না। এ কথা শুনে আলো মেঘকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। রোদও সতর্কতার সাথে ওর চোখের পানি মুছে নিল। এরপর ওদের থামাতে শব্দ করে রুমে এসে আলোকে একটা ড্রেস এগিয়ে দিল। আলো রোদকে দেখে মেঘকে ছেড়ে মাথা নিচু করে নিল। মেঘও ওর মুখে মিষ্টি হাসল। রোদ আঙ্গুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে আলোকে দ্রুত গোসল সেরে নিতে বলল, আর মেঘকে বলল রোদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে। রোদের কথা শুনে মেঘ আলোর দিকে একবার তাকিয়ে বিনা বাক্যে উঠে চলে গেল। রোদ পাশ ফিরতেই দেখল আলো ওয়াশরুমের দরজার কাছে থম মেরে দাঁড়িয়ে আছে। রোদ সেদিকে এগিয়ে আলোকে জিজ্ঞাসা করল, দাঁড়িয়ে আছো কেন? আলো মাথা নিচু করে কান্নারত কণ্ঠে বলল, আমি কখনো এরকম গোসলখানা ব্যবহার করিনি। কোথায় কি করব ঠিক বুঝতে পারছি না আমি। রোদ ব্যাপারটা বুঝে ওয়াশরুমে গিয়ে আলোকে সব দেখিয়ে দিল। তারপর সে চলে আসতে যাবে তখন আলো পুনরায় ফুপিয়ে কেঁদে দিল। মানুষটাকে কিছু বলতেও ওর বিবেকে বাজছে। ওর জন্য তো কম কিছু করছে না। রোদ ওকে আবার কাঁদতে দেখে বলল, কি সমস্যা বলো? তোমার আর কিছু কি লাগবে? আমাকে বলতে পারো। আলো ওর ভেজা চোখ দুই হাত দিয়ে মুছে নিল। তারপর ঢোক গিলে জিহ্বা দিয়ে একবার ঠোঁটে ভিজিট বলল, আসলে আমার চুলে কাদামাটিতে একাকার অবস্থা। আর আমি একা কখনো আমার চুল পরিষ্কার করিনি। দাদিমা সব করে দিত। পুকুর হলে পারতাম, কিন্তু এখানে একা কি করে কি করব? আলোর কথা শুনে রোদ ওকে আশ্বস্ত করতে মৃদু হেসে বলল, আচ্ছা আমি তোমাকে সাহায্য করছি, তুমি এখানে এসে দাঁড়াও। এ কথা বলে রোদ একটা সুইচ চেপে আলোকে শাওয়ারের নিচে দাঁড় করাল। তারপর ঝিরিঝিরি পানিতে ধুয়ে যেতে লাগলো আলোর পুরো শরীর। রোদ এগিয়ে এসে ধীরে ধীরে আলোর চুলের কাদা ছুটাতে লাগল। এঁটেল মাটি সহজে ছুটছেও না। রোদ এই প্রথম কোনো মেয়ের চুল স্পর্শ করল। এটাই ওর প্রথম অভিজ্ঞতা। এজন্য হয়তো ওর হাতটা মৃদুভাবে কাঁপছে। রোদ নিজেকে যথেষ্ট সামলে আলোর চুলের মাটি ছুটাতে ছুটাতে বিরস কণ্ঠে বলল, এত বড় চুল রাখার কি দরকার? একটু ছোট করলেই হয়, যেহেতু তুমি নিজে সামলাতে পারো না। রোদের কথা শুনে আলোর মুখটা আরো মলিন হয়ে গেল। সত্যিই তো, একা সামলাতে না পারলে চুল কেটে ফেলায় শ্রেয়। এতদিন না হয় দাদিমা সব করে দিত, এখন তো আর দাদিমা নেই। কে বা চুল পরিষ্কার করে যত্ন করে তেল লাগিয়ে বেঁধে দিয়ে বলবে, হইল শান্তি? বাপ রে বাপ, আমার জান্ডা শেষ কইরা দিল। খালি চুল চুল আর চুল। দাদিমা এসব নিয়ে রাগারাগি করে, একটুপরে আদর করে আর ডাকবে না। সবচেয়ে সুন্দর থামিটা ওর জন্য তুলে রাখবে না। ওর পছন্দের খাবার কেউ দিলে না খেয়ে ওকে এনে দিবে না। জ্বর আসলে ঝাল করে আর মুড়ি মাখিয়ে দিবে না। এসব করার মানুষটাই তো চিরতরে হারিয়ে গেল। কে বা করবে? এখন তো সে এতিম। আর বরাবরই চুল হচ্ছে আলোর ফুটবল পয়েন্ট। দাদিমার মতো করে সে কখনোই যত্ন করতে পারবে না। তাই হয়তো চুলগুলো আর থাকবে না।
অযত্নে দিন দিন ঝরে পড়ে একেবারেই নষ্ট হয়ে যাবে। তাছাড়া আপন মানুষগুলোই তো স্বার্থপরের মতো ওকে ছেড়ে চলে যাচ্ছে, আর চুল তো চুলই। এদিকে রোদমুখে ওই কথাটা বললেও আলোর চুলে হাত দিয়ে বেশ অবাক হয়েছে। কারণ আলোর চুল যেমন ঘন তেমনি কুচকুচে কালো। রোদ নিজেই হাঁপিয়ে গেছে এত লম্বা চুলের কাদা ছুটাতে গিয়ে। কোনো রকম সে কাদা ধুয়ে আলোর চুলে শ্যাম্পু দিয়ে দিল। আলো এর আগে কখনো চুলে শ্যাম্পু ব্যবহারে করেনি, এক ধরনের মাটি ব্যবহার করত। এখন রোদকে নিষেধ করার মন মানসিকতা ওর নেই, তাই যা হচ্ছে চুপ করে সায় দিচ্ছে। হঠাৎ আলোর চোখে শ্যাম্পুর ফেনা ঢুকে চোখ জ্বলতে শুরু করল। রোদ ওর ছটফটানি খেয়াল করে চোখে পানির ঝাপটা দিতে বলল। আলো তাই করল। পরপর কয়েকবার শ্যাম্পু করিয়ে রোদ বাকিটুকু সম্পূর্ণ করতে বলে স্থান ত্যাগ করল। ওর যতটুকু করার চোখ সংযত রেখে করে দিয়েছে। মেঘ ততক্ষণে ফ্রেশ হয়ে এসে শুয়ে শুয়ে রোদের ফোনে গেম খেলছে। ওর ট্যাবে চার্জ নেই, বন্ধ হয়ে ট্রলিতে পড়ে আছে। রোদ মেঘকে উঠে বসিয়ে তোয়ালে এনে মেঘের মাথা মুছিয়ে দিল। তারপর উল্টপালট করে লাগানো মেঘের শার্টের বোতাম ঠিক করে দিল। এলোমেলো চুলগুলোও আছড়ে দিল। এর বিনিময়ে মেঘ রোদকে মিষ্টি একটা হাসি উপহার দিল। রোদও প্রত্যুত্তরে মৃদু হেসে ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার অর্ডার করল। একটু পরে আলো গোসল সেরে ওয়াশরুম থেকে বের হল। সে কাঁচা হলুদ আর লাল রঙের সংমিশ্রণের একটা কামিজ পরছে। দেখতে বেশ লাগছে। থামিতে সে এতদিন অভ্যস্ত ছিল। পূর্বে কখনো কামিজ না পরাতে ওর একটু অস্বস্তি লাগছে। তবে ব্যাপারটা বুঝতে দিচ্ছে না। এদিকে ওর ভেজা চুলের পানি ঝরে মেঝে ভিজে যাচ্ছে। সেদিকে ওর কোনো খেয়ালই নেই। মেঘ আলোকে দেখে খেলা বন্ধ করে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। থামির বদলে কামিজে আলোকে একটু অন্যরকম লাগছে, ঠিক শহরের মেয়েদের মতো। মেঘের তো আলোকে এভাবে দেখতে বেশ লাগছে। তখন রোদের সঙ্গে দুইজন ওয়েটার খাবার নিয়ে রুমে প্রবেশ করল। রোদ সেগুলো রাখতে বললে ওয়েটার রেখে চলে গেল। মেঘ কেন জানি মাথা নিচু করে মিটিমিটি হাসছে। মেঝেতে এত পানি দেখে রোদ দীর্ঘশ্বাস ফেলে তোয়ালে এনে আলোর চুল মুছে দিল। আগে মেঘকে নিয়ে হিমশিম খেত, এখন আরেকজন এসে জুটেছে। মেঘ মাথাটা আরো নিচু করে মুখে হাত দিয়ে হাসি আটকানোর বৃথা চেষ্টা করছে। ওকে এভাবে হাসতে দেখে আলো করুণ দৃষ্টিতে রোদের দিকে তাকাল। অর্থাৎ আমি মুছে নিতে পারব। রোদ জবাব না দিয়ে চুল মুছে তোয়ালে নিয়ে বেকনিতে চলে গেল। কে জানত কারো চুল তাকে যত্ন করে মুছে দিতে হবে। তবুও হচ্ছে, একেই মনে হয় বলে ভাগ্য। তবে রোদ এতে মোটেও বিরক্ত হচ্ছে না। কারণ সে জানে ওরা তিনজনেই এখন পরিস্থিতির শিকার। আর মেয়েটা তো কাঁদতে কাঁদতে নিস্তেজ প্রায়। সেই সাথে ওর শরীরের কাঁপুনি তো আছেই। এমতাবস্থায় কিভাবেই বা মেয়েটাকে দায়িত্বহীনের মতো একা ছেড়ে দিবে? সে তো পারবে না। এসব ভেবে রোদ দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল। মেঘ আলোর মন খারাপ দেখে দাঁত বের করে হেসে বলল, বৌমনি, তোমার চুলগুলো কেটে আমাকে দিবা? আমার রুমের দোলনাটা না ছিঁড়ে গেছে। ওটা বাঁধতে নাকি মেলা মজবুত কিছুর দরকার। তোমার চুল দিয়ে বাঁধলে মনে হয় ভালোই হবে। মেঘের একথা শুনে আলো মলিন মুখে জোরপূর্বক হাসল। আলোকে হাসানোর জন্য মেঘ এরকম কত শত কথা বলছে, তার হিসাব নেই। মেঘের কাহিনী বুঝতে পেরে রোদও মুচকি হাসল। তারপর ওদের খেতে ডাকল। মেঘ লাফিয়ে গেলেও আলো উঠল না। দাদিমাকে ছাড়া সে কখনো খায়নি। আজ তো দাদিমা ওকে ছেড়ে চিরতরের জন্য চলে গেছে। তাছাড়া কষ্টগুলোও বেহায়ার মতো গলার কাছে এসে জটলা বেঁধে আছে। সে না চাইলেও বারবার অশ্রুকণাগুলো অঝরে ঝরে যাচ্ছে।
আলোকে উঠতে না দেখে রোদের এবার খুব রাগ হল। সেই উঠে আলোকে টেনে দাঁড় করিয়ে খাবারের সামনে বসিয়ে গম্ভীর কণ্ঠে বলল, প্রায় 3.5 ঘন্টায় তোমাকে নিয়ে কিভাবে রাঙামাটিতে পৌঁছালাম তোমার ধারণা আছে? আমাদের জীবনের রিস্ক নিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। এইটুকুন কি বুঝতে পারছ? এত দৌড় ঝাঁপের মধ্যে মেঘ সারাদিন কিচ্ছু খায়নি। তুমি না খেলে এখন সেও জেদ ধরবে। তাই বলছি, জেদটা না দেখলেই নয়। দা ভাই, বৌমনিকে বকছ কেন? মেঘ, আমি এখন প্রচণ্ড রেগে আছি। তাই কথা না বাড়িয়ে দুজনে খাওয়া শুরু করো। রোদের গম্ভীর কণ্ঠ শুনে কেউ আর টু শব্দ করার সাহস করল না। মাথা নিচু করে নিজেদের প্লেট নিয়ে খেতে শুরু করল। অহেতুক কথা বলে কেউ আপাতত ধমক খেতে রাজি না। রোদ শব্দহীনভাবে মেঘের প্লেট নিয়ে ওকে খাইয়ে দিতে লাগল। না হলে ড্রেস নষ্ট করতে মেঘের 2 মিনিট লাগবে না। খেতে না চাইলে সে মূলত এই কাজটাই বেশি করে। আলোর নিঃশব্দে কেঁদে কেঁদে খেতে গিয়ে এক পর্যায়ে হেঁচকি উঠে গেল। রোদ মেঘের মুখে খাবার দিয়ে দ্রুত আলোর দিকে পানি এগিয়ে দিল। পানি খেয়ে আলো মুখ তুলে দেখে রোদ ওর দিকেই তাকিয়ে আছে। সে কিছুটা ভয় নিয়েই পানি দিয়ে কয়েকবার খাবার গিলে খেল। তাছাড়া গলা দিয়ে খাবার নামছে না। ওর অবস্থা দেখে রোদ শান্ত কণ্ঠে খেতে নিষেধ করে কয়েকটা ওষুধ এগিয়ে দিল। মাথা ব্যথা, গ্যাস্ট্রিক আর জ্বরের ওষুধ। আলো সেগুলো হাতে নিয়ে বিনা বাক্যে খেয়ে উঠে পড়ল। মেঘেরও ততক্ষণে খাওয়া শেষ। রোদ খাবার নিয়ে কেবল খেতে যাবে, তখন কেউ এসে দরজায় সজোরে আঘাত করল। দরজার বাইরে অনেকজনের শোরগোল শোনা যাচ্ছে। আলো আর মেঘ ভয় পেয়ে রোদের পেছনে লুকিয়ে ওর টি-শার্ট আঁকড়ে ধরল। কেউ বিশ্রীভাবে ওদের গালাগাল করছে। রোদ উঠতে গেলে আলো কাঁপতে কাঁপতে ওকে আঁকড়ে ধরে নিষেধ করছে। দরজা খুললেই ওদের ঘোর বিপদ। মাতবররা এখানকার খোঁজ পেল কিভাবে? তাহলে কি ওদের কেউ ফলো করছিল? এসব ভেবে রোদের কপালে চিন্তায় ভাঁজ ফুটে উঠল। ওদের এত কষ্ট তাহলে বিফলে গেল? আলো দরজার বাইরের চেঁচামেচি শুনে ভয় ফুপিয়ে কাঁদতে লাগল। রোদ ওকে কাঁদতে নিষেধ করলে শুনছে না, আবার ওকে ছাড়ছেও না। ভয় তো মেঘের অবস্থাও খুব খারাপ। তখন কেউ একজন সজোরে দরজায় লাথি মেরে পাহাড়ি ভাষায় বলল, দরজা খুল ছালা। আমাল বউলে নিয়ে ফুলতি ফুর্তি কলা। আইজ তোরে মেলে পুঁতে দিব মা। বচ দরজা তাইলে ভাঙ্গি ফেলি। ওই কুত্তাল বাচ্চালে আইজ তাজা কবর দিব। হুম, তাই কল। দরজা কয়েকজন মিলে ধাক্কা দিতেই রোদ সাইডে সরে আসতে করে দরজা খুলে দিল। তখন হুড়মুড় করে ছেলেগুলো রুমের মেঝেতে গিয়ে পড়ল। ব্যথা পেয়ে তাৎক্ষণিক উঠতে উঠতে একজন গিয়ে রোদের কলার চেপে ধরল। ওদের গলা ফাটানো চিৎকারে রিসোর্টে সবাই ছুটে এসেছে। কিন্তু ভয় কিছু বলতে পারছে না। মেঘ সোফার পেছনে লুকিয়ে ভয় থরথর করে কাঁপছে। এদেরকে জঙ্গি ভেবে মেঘের অবস্থা আরও খারাপ। এরা দাভাইকে বকছে, তাহলে তাকেও খুব কষ্ট দিবে। ওই দিনের মতো চর মারবে, হাত কেটে দিবে, মুখে পাতা গুজে নাক চেপে ধরবে। ব্যথা পেয়ে কাঁদলে আবার চর মারবে। এবার মনে হয় একেবারে মেরাই ফেলতে এসেছে। মেঘ মুখ চেপে কাঁদতে কাঁদতে করুণ চোখে আলোর দিকে তাকাল। রোদের কলার চেপে ধরা দেখে আলো অতিরিক্ত টেনশনে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। মাতবয়ের লোকেরা অবশেষে ওর খোঁজ পেয়েই গেছে। অর্থাৎ ওর জীবনে আয়ু এখানেই শেষ। আর যাই হোক, মাতবর ওকে সুন্দরভাবে কখনোই বাঁচতে দিবে না। হয় ওকে খুবলে খাবে, নয়তো মৃত্যুদণ্ড। এদিকে রোদের সঙ্গে ছেলেগুলোর হাতাহাতি শুরু হয়ে গেছে। অকারণে ওরা বিশ্রীভাবে গালাগালি করছে।
রুমের জিনিস ভাঙচুর করছে। দুজনের হঠাৎ চোখ পড়ল মেঝেতে পড়া থাকা এক সুন্দরী যুবতীর দিকে। আলোকে দেখে দুজন হেসে সেদিকে এগিয়ে গেল। মেঘ ওদের দেখে ভয় আলোকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না না বৌমনি, বৌমনি বাঁচাও, যাব না, যাব না বৌমনি, আমি ভয় পাচ্ছি, তোমরা এদিকে এসো না, এসো না প্লিজ, দাভাই, দাভাই বাঁচাও। ছেলে দুটো মেঘের কথায় খুব বিরক্ত হয়ে মেঘকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিল। মেঘ ছিটকে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়ে শব্দ করে কেঁদে দিল। মূলত সোফার সঙ্গে ধাক্কা লেগে সে মাথায় আঘাত পেয়েছে। হঠাৎ মেঘের কান্নার শব্দ শুনে রোদ সেদিকে তাকাতেই একজন রোদের নাক বরাবর ঘুষি মেরে দিল। রোদ এক পা পিছিয়ে নিজেকে সামলে স্ট্যাম্প কেড়ে নিয়ে সেই ছেলেকে পরপর দুটো বসিয়ে দিল। অন্যজন বাহাদুরি দেখিয়ে এগিয়ে এলে তাকেও দিল। রোদ ওদের বারবার বলছিল, বসে না হয় ঠান্ডা মাথায় কথা বলুক, এভাবে তো কোনো সমস্যার সমাধান হয় না। কিন্তু ছেলেগুলো ওর কোনো কথাই শুনছিল না। অহেতুক চেঁচামেচি করে আরও ঝামেলা সৃষ্টি করছিল। রোদ ওর শরীরের অসংখ্য আঘাত সহ্য করলেও মেঘের কান্না সহ্য করতে পারে না। আর কেন জানি বারবার মেঘের উপরেই আঘাতগুলো এসে পড়ে। বাচ্চাটা এমনিতেই ভয়ে তটস্থ হয়ে আছে, তার উপরে এদের অহেতুক চেঁচামেচিতে মেঘ আরও ভয় পেয়ে চুপসে গেছে। রোদের এভাবে মারাতে ব্যাপারটা আরও গোলমেলে হয়ে গেল। পরিস্থিতিও ধীরে ধীরে হাতের বাইরে চলে যেতে লাগল। ওই ছেলেগুলোর একজন অবচেতন আলোর মুখটা দেখে দুই পা পিছিয়ে গেল। সে কিছুটা থতমত খেয়ে চিৎকার করে সবাইকে থামতে বলল। ওরা যাকে খুঁজছে সে এই মেয়ে না। ছেলেটার একথায় পুরো রুম জুড়ে নীরবতা ছেয়ে গেল। রোদ নিজেকে ছাড়িয়ে নিয়ে মেঘকে বুকে আঁকড়ে ধরে হাঁটু গেড়ে বসল আলোর সামনে। আলোর হাত পা ঠান্ডা হয়ে গেছে। মেঘ হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে আলোকে ডাকছে। রোদ এক হাতে আলোর গালে আস্তে আস্তে টোকা দিয়ে ডাকছে, আলো, আলো, এই মেয়ে চোখ খুলো, বৌমনি উঠো, ও বৌমনি। রোদ হাত দিয়ে আলোর নিঃশ্বাসের গতি আর নাড়ি পরীক্ষা করল। নাড়ির গতি ধীরে ধীরে কমে আসছে। অতিরিক্ত ভয় আর টেনশনে ওর মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ না হয়ে জ্ঞান হারিয়েছে। দুই ভাইয়ের ব্যাকুলতা দেখে ছেলেগুলো একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। ব্যাপারটা এমন হবে ওরাও ভাবেনি। তখন কয়েকজন পুলিশ এসে ছেলেগুলোকে শুনল। ছেলেগুলো বেধড়ক মার খেয়ে চিৎকার করতে লাগল। পুলিশ ডেকেছে রিসোর্ট কর্তৃপক্ষ। তারা এটাও জানিয়েছে গত 2 দিন ধরে এই ছেলেগুলো যখন তখন রিসোর্টে এসে ঝামেলা করছে। রুমে রুমে ঢুকে পর্যটকসহ সবাইকে খুব হেনস্থা করে, অযথা গালাগালি করছে। অকারণে 2 জন ওয়েটারকে খুব মেরে আহত করেছে। এসব করার কারণ ছেলেগুলোর থেকে জানা গেল ওরা একটা মেয়েকে খুঁজতে এসেছে। সেই মেয়ে তার স্বামীকে ফেলে অন্যজনের সঙ্গে পালিয়েছে এবং এরা খবর পেয়েছে তারা এই রুমে তারা আছে। মেয়েটা ওদের বসের বউ, তাই সবাই তাকে হন্য হয়ে খুঁজছে। আর মেয়েটাকে খুঁজে না পেলে ওদের কঠিন শাস্তি দেওয়া হবে। তাই খবর পেয়ে না দেখেই এই রুমে আক্রমণ করেছে। মার খেয়ে ছেলেগুলো কাতরাতে কাতরাতে এসব জানালো। মুখ্য কথা, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। আর ভাগ্যক্রমে রোদরা এমন ঝামেলা থেকে বাঁচতে এখানে এসেছে, তাই ওরাও ভয় পেয়েছে। এসব শুনে রোদের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। না জানি ওদের আর কত ঝামেলায় পড়তে হয়। তবে ভুলেও সে ওদের সমস্যার কথা কাউকে বুঝতে দিল না। বিপদ এখনো কাটেনি। রোদ বিড়বিড় করে উঠে ওয়াশরুম গেল পানি আনতে।
সে যে এই মেয়ের আর কতবার জ্ঞান ফেরাবে, আল্লাহ মালুম। রোদ পানি ছিটিয়ে মৃদু স্বরে ডেকে আলোর জ্ঞান ফেরাল। আলো চোখ খুলে ছেলেগুলোকে দেখে রোদের হাত আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে দিল। রোদ ওকে আলতো করে বাহুডোরে জড়িয়ে কোনোমতে শান্ত করল। যে ছেলেটা রোদের গায়ে হাত তুলেছে সে মার খেয়ে তখনও মেঝেতে পড়েছিল। পুলিশ দেখে সাহস পেয়ে মেঘ স্ট্যাম্প তুলে সেই ছেলেকে পরপর দুটো বসিয়ে দিল। পুলিশ ওকে ধরতে ধরতে ঘুরে আরেকজনের মাথায় বাড়ি দিল, যে ওকে লাথি মেরেছিল। মারের উপর মার খেয়ে ছেলে দুটো ব্যথায় কুকিয়ে উঠল। একজন পুলিশ মেঘকে কোলে তুলে নিয়ে কোনোমতে আটকাল। মেঘ ওদের আরও মারার জন্য ওকে ছাড়তে বলে হাত পা ছুড়াছুড়ি করছে। পুলিশের থেকে নিজেকে ছাড়াতে না পেরে সে হাতের স্ট্যাম্পটাই ছুঁড়ে মারল। সেটা গিয়ে পড়ল একজনের হাঁটুর উপর। এইটুকুন বাচ্চার রাগ দেখে দুইজন পুলিশ মুখ টিপে হাসল। রোদ উঠে মেঘকে কোলে নিয়ে বুঝিয়ে শান্ত করল এবং এটাও জানাল এরা জঙ্গিরা না, তবে একটু দুষ্টু লোক। এটা বলার কারণ মেঘের মন থেকে যেন জঙ্গিদের ভয়টা দূর হয়। পরিবেশটা শান্ত হলে পুলিশ ওদের বুঝিয়ে ছেলেগুলোকে নিয়ে চলে গেল এবং রোদকে আশ্বস্ত করল এদের উপযুক্ত শাস্তি দিবে। রোদ পুলিশের কথায় বিশ্বাসী না। সে জানে পুলিশ টাকা খেয়ে এদের আজই ছেড়ে দিবে, আর ছেড়ে দিলেও পুলিশকে এর কৈফিয়ত অবশ্যই দিতে হবে। তাছাড়া ছেলেগুলো মা তুলে রোদকে বিশ্রী সব গালি দিয়েছে, আর এটাতে রোদের খুব লেগেছে। এদের উচিত একটা শিক্ষা না দিলেই নয়। এজন্য সে থানার নাম্বার নিল আর জানালো ঢাকায় গিয়ে অবশ্যই যোগাযোগ করবে, এবং সেটা সঠিক মানুষকে দিয়ে। এখন সন্ধ্যায় ঠিক পূর্ব মুহূর্ত। ওদের সময়গুলো এত বিশ্রী কাটছে বলার মতো না। রোদ এখনো কিছু খেতে পারেনি। খাবারগুলো ওভাবেই পড়েছিল, পরে ওয়েটারকে নিয়ে যেতে বলেছে। সে ছোট থেকেই ঠান্ডা খাবার খেতে পারে না, কেন সেও জানে না। এদিকে মেঘার আলো শুয়ে গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে গেছে। ওদের একা রেখে রোদ ইচ্ছে করেই নিচে যাচ্ছিল না। ততক্ষণে ওর খাওয়ার ইচ্ছেটাও কেন জানি হারিয়ে গেছে। প্রচণ্ড মাথা ব্যথাতে চোখ দুটো লাল দেখাচ্ছে। এখন কিছু খেয়ে ওষুধ নেওয়াটাও জরুরি। সে অসুস্থ হলে এই দুজনকে কে দেখবে? রোদ এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে এসির পাওয়ার কমিয়ে চলে গেল। আজ সে একটা জিনিস খেয়াল করেছে। আলো ওকে কিছুটা ভয় পেলেও বিপদের সময় ভরসা করে, আবার ওকেই আঁকড়ে ধরে। ওর এই ভয়টাকেই সে এবার কাজে লাগবে। রোদ নিচে গিয়ে খেয়ে আলোদের রুমের সোফাতে শুয়ে পড়ল। মেঘের ঘুম ভেঙে ওকে না পেলে আবার কাঁদতে শুরু করবে। অল্প কিছুক্ষণের মধ্যে রোদের ক্লান্ত দুচোখের পাতায় ঘুম নেমে এলো। তারপর রাতটা রিসোর্টে থেকে পরের দিন নতুন একটা সকালের আগমন ঘটল। রোদ খুব সকালে উঠে ফ্রেশ হয়ে মেঘকে ঘুম থেকে উঠাল। আজ ওরা ঢাকায় ফিরে যাবে। ওদের যাওয়ার কথা শুনে আলোর মুখটা শুকিয়ে গেছে। নিঃশব্দে কয়েক ফোঁটা পানিও গড়িয়ে গেল ওর ফর্সা গাল বেয়ে। সে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে রুমের এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকল। তখন রোদ মেঘের চুল ঠিক করতে করতে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? তো কি করব? রেডি হও, আমাদের সাথে যাবে। বাড়তি কথা বলে অযথা সময় নষ্ট করো না। এ কথা শুনে মেঘের খুশি যেন আর ধরে না। সে ওর পছন্দের গান ছেড়ে নাচতে শুরু করেছে। কিন্তু আলো ওদের আর কষ্ট বাড়াতে চাচ্ছে না। এই মানুষগুলো ওর জন্য অনেক করেছে। ওদের আর কত বিপদে ফেলবে? অনেক তো হলো। ওরও তো বিবেক বলে কিছু আছে। তাছাড়া ছোট থেকেই সে পাহাড়ি অঞ্চলে বড় হয়েছে। শহরের গিয়ে হয়তো নিজেকে মানিয়ে নিতে পারবে না। তখন রোদরা বিপদে পড়বে, বিরক্তও হবে।
ওর যুক্তিহীন কথা শুনে রোদের প্রচণ্ড রাগ হলেও যথেষ্ট শান্ত গলায় বলল, কথা শেষ? শোনো তাহলে, ঢাকায় না হয় মাতবর, তুমি একা থাকতে পারবে না। 1 মিনিট সময় দিলাম, ভেবে আমাকে জানাও। রোদের দেওয়া দুটো অপশনই আলোর জন্য বেশ কঠিন। সেই উপায় না পেয়ে মাথা নিচু করে কাঁদতে লাগল। রোদ দেখেও কিছু বলল না, বরং ঘড়িতে সময় দেখে ওকে তাড়া দিতে লাগাল। আলো কোনো পথ খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে রেডি হতে গেল। আর রোদের মুখ ফুটল বাঁকা হাসি। মেঘও কিছু বলছে না, শুধু মিটিমিটি হাসছে। তারপর ওরা হালকা নাস্তা সেরে রিসোর্ট থেকে বেরিয়ে গেল। ওরা এখান থেকে যাবে চট্টগ্রামে, তারপর সেখান থেকে ফ্লাইটে করে ঢাকায়। আলো গাড়িতে উঠে বসতেই মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে দিল। ওর যেতে খুব কষ্ট হচ্ছে। নিষ্ঠুর পরিস্থিতি অজানা এক পথে পাড়ি দিতে ওকে বাধ্য করছে। এমনটা না হলেও পারত। এখানেই তো বেশ ভালো ছিল সাধারণ একটা মেয়ে হয়ে। মেঘ আলোকে কাঁদতে দেখে মুখ গোমরা করে বসে আছে। ওর কান্নাকাটি মোটেও ভালো লাগছে না। আলোর কান্নার শব্দ শুনে রোদ একবার তাকিয়ে শান্তভাবে বলল, কাঁদছ কেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটাই হয়তো তোমার ভাগ্যে ছিল। কথাটা বলে রোদ মুখ ফিরিয়ে সামনে দৃষ্টি নিক্ষেপ করল। আলো আর মেঘ পেছনের সিটে আর রোদ ড্রাইভারের পাশে, যাতে আলো রোদেরোর জন্য অস্বস্তিবোধ না করে। মেঘ ওর ট্যাব বের করে আলোকে কত কি দেখাচ্ছে আর হাসছে। মেঘের কথা শুনে আলো আর চুপ থাকতে পারল না। দুষ্টুটা ওকে হাসিয়েই ছেড়েছে। আর কান্নার সময় কেউ ঝুঁকে মুখের দিকে তাকিয়ে থাকলে হাসি তো পাবেই। মেঘ আলোর দিকে ঝুঁকে গালে হাত দিয়ে বসে ওর কান্না দেখছিল। ওর তাকানো দেখে আলো ফিক করে হেসে দিল। ওকে হাসতে দেখে মেঘ মাথা চুলকে দাঁত বের করে হাসল। তারপর দুজনেই একটা সময় ঘুমিয়ে গেল। ওদের ঘুমাতে দেখে রোদ যেন হাফ ছেড়ে বাঁচল। দুটোতে কান মাথা ধরিয়ে দিয়েছে। অনেকটা পথে যাওয়ার পর রোদ একটা রেস্টুরেন্টের সামনে নামল। ফ্রেশ হয়ে ড্রাইভারকে সাথে করে খেয়ে মেঘদের জন্য খাবার প্যাক করে নিল। ওদের ডাকলে কেউ আর ঘুমাবে না। এত লং জার্নিতে ঘুম না হলে শরীর আরও বেশি খারাপ করবে। রোদ জানে ক্ষুধা লাগলেও আলো মুখ ফুটে কিছু বলবে না। কিন্তু মেঘ ঘুম থেকে উঠেই আগে খাবার চাইবে। ওদের গাড়িটা আবার নির্দিষ্ট পথ ধরে চলতে শুরু করল। এখনো কারো ঘুম ভাঙ্গেনি। ওরা আরও 2 ঘন্টা ঘুমিয়ে সজাগ হল। রোদ পানি এগিয়ে দিয়ে মুখ ধুয়ে দুজনকে খেয়ে নিতে বলল। মেঘ তো বিরিয়ানি দেখে সিটেই লাফিয়ে উঠে বলল, উ বিরিয়ানি? দা ভাই, এটা কিসের মাংসের বিরিয়ানি? বিড়ালের। এজন্যই খেতে মজা হবে মনে হচ্ছে। ইয়ে দা ভাই, আমি হিসু করব, গাড়ি থামাও। জরুরি? মেঘ আর চোখে একবার আলোর দিকে তাকিয়ে লজ্জায় মুখ কাচুমাচু করে বলল, হুম হুম, মেলা জরুরি বিভাগ। রোদ একটা রেস্তোরাঁয় গাড়ি থামিয়ে মেঘকে ওয়াশরুমে রেখে রাখল। তারপর আবার এসে আলোকে চোখ মুখে পানি দিয়ে আসতে বলল। আরও অনেকটা পথ ওদের যেতে হবে। এভাবে একনাগারে বসে থাকলে শরীর খারাপ করবে। আর এই মেয়ে যে মুখচোরা প্রয়োজন হলেও ওকে বলবে না। তাই লজ্জায় না ফেলে রোদ এভাবে বোঝাল। আলো রোদের কথা শুনে নেমে লেডিস ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এই অবধি সব ঠিকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল মেঘকে খুঁজে না পেয়ে। টু বি কন্টিনিউ।